আমি সাদাত, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার লাইফস্টাইলটা খুব সাধারণ, অফিস, বাসা আর মাঝে মাঝে বন্ধুরা। আমি খুব বেশি কথা বলি না, নিজের মতো থাকতেই ভালো লাগে। প্রেম ভালোবাসা এসব নিয়ে আলাদা কোনো ভাবনা নেই আমার। আজ অনেক দিন পর গ্রামে এসেছি খালামুনির বাড়িতে, কারণ ছোট খালার শরীরটা ভালো না। তাই আম্মু বলল খালামুনিকে দেখে আসতে। বাড়িতে ঢুকতেই দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে নীলা। নীলা আমার খালাতো বোন। ওর সাথে খুব একটা কথা হয় না, ছোটবেলা থেকেই দূরত্বটা আমাদের মাঝে স্বাভাবিক। ও পড়াশোনায় খুব ভালো এবং শান্ত স্বভাবের। আমি ব্যাগ নামিয়ে বসতেই নীলা এক গ্লাস পানি নিয়ে এসে বলল, এতদিন পরে আমাদের কথা মনে পড়ল? ছুটি আর সময় কোনোটাই পাই না। আজ অনেক কষ্টে অফিস থেকে ছুটি পেয়েছি। ও কিছু বলল না, শুধু হালকা হাসে। সন্ধ্যায় খালামণি হঠাৎ আমাকে বললেন, সাদাত, একটা কথা ছিল। খালামণি বলো। আমার শরীর আজকাল খুব একটা ভালো না। তোর খালুও দেশে নেই। এইদিকে নীলা চায় অনেক পড়াশোনা করতে। এতে আমার কোনো নিষেধ নেই, কিন্তু সমস্যা হচ্ছে গ্রামে আশেপাশে ভালো কোনো কলেজ নেই। যাও একটা আছে, ওইখানে একা একা যাওয়া অনেকটা রিস্ক। আজকালকের দিন তো ভালো না, কখন কি হয়ে যায় এসব নিয়ে আরও চিন্তায় শেষ হয়ে যায়। খালামণির কণ্ঠটা কেমন নরম হয়ে আসে। আমি চুপ করে শুনি। ওনার চোখে স্পষ্ট দুশ্চিন্তা। নীলা মাথা নিচু করে বসে থাকে। ও কিছু বলে না, কিন্তু বোঝা যায় ওর ইচ্ছেটা খুব গভীর। আমি খালামণির দিকে তাকিয়ে বললাম, খালামণি, একটা কথা বলি। বল বাবা। নীলাকে আমাদের বাসায় দিয়ে দাও। ঢাকায় ভালো কলেজ আছে, ভর্তি করিয়ে দেই। আমাদের বাসায় গাড়ি আছে, আমি অফিসে যাওয়ার পথে নামিয়ে দিব। আর যেদিন পারি না, ড্রাইভার নিয়ে যাবে। ও যদি পড়তে চায় তাহলে ওকে সুযোগটা দেওয়া উচিত। খালামণি কিছুক্ষণ চুপ করে থাকেন, মনে হয় কথাগুলো ভেবে দেখছেন। তারপর ধীরে বললেন, তুই কি পারবি দায়িত্ব নিতে? আমি চোখ তুলে সরাসরি বললাম, পারবো। এমনটা হলে ভালোই হয়, আমি অন্তত নিশ্চিন্ত থাকি। তোর কি মত নীলা? নীলা একটু সময় নেয়, তারপর ধীরে বলে, তোমরা সবাই যা ভালো মনে করো, আমার শুধু একটাই ইচ্ছে, পড়াশোনা করতে চাই। তারপর একদিন থেকে নীলাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। নীলা সুটকেস নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। খালামুনি বারবার বোঝাতে থাকেন, সময় মতো যেন খায়, ঘুমায়, ঠিকমতো যেন পড়াশোনা করে, এসব। আমি গাড়ির দরজা খুলে বললাম, চল। নীলা মাথা নাড়ল। রাস্তা জুড়ে প্রথমে খুব একটা কথা হলো না আমাদের। নীলা জানালার বাইরে তাকিয়ে থাকে। শহরের দিকে ঢুকতেই ওর চোখে কৌতূহল ফুটে ওঠে। বাসায় পৌঁছে আম্মু ওকে দেখে ভীষণ খুশি হন। আমি সুটকেসটা রেখে বললাম, কোনো কিছুর দরকার হলে আমাকে বলবি। ঠিক আছে। বাসায় আসার পরের কয়েকদিন নীলা খুব চুপচাপ ছিল। নতুন পরিবেশ, নতুন শহর, সবকিছু ওর জন্য একদম আলাদা। আম্মু ওকে নিজের মেয়ের মতোই দেখাশোনা করতে শুরু করলেন। সকালে কি খাবে, দুপুরে কি রান্না হবে, সবকিছুতেই নীলার পছন্দ জিজ্ঞেস করেন। আমি লক্ষ্য করি নীলা খুব গুছিয়ে চলতে পছন্দ করে। নিজের রুমটা নিজেই সুন্দর করে সাজিয়ে রাখে, বইগুলো আলাদা করে রাখে, টেবিলটা পরিষ্কার রাখে। মাঝে মাঝে দরজার সামনে দাঁড়িয়ে দেখি ও চুপচাপ পড়ছে। মনোযোগ এমন যে পাশে কেউ দাঁড়িয়ে থাকলেও টের পায় না। একদিন রাতে ডাইনিং টেবিলে বসে বললাম, কলেজের ব্যাপারে ভেবেছিস? নীলা মাথা তুলে তাকালো। হ্যাঁ, আমি চাই ভালো কোথাও পড়তে। তাহলে প্রস্তুত থাক, কাল অফিসে যাওয়ার আগে কয়েকটা কলেজ দেখে আসব। ওর চোখে যেন ছোট্ট আলো জ্বলে উঠল। পরে কয়েকদিন আমি ঢাকার কয়েকটা ভালো কলেজে খোঁজখবর নিতে শুরু করলাম। ভর্তি প্রক্রিয়া, সিট, সাবজেক্ট সবকিছু দেখে শুনে একটা ভালো কলেজ ঠিক করলাম। ফর্ম এনে দিলাম। ফর্মটা হাতে নিয়ে নীলা কিছুক্ষণ চুপ করে রইল। কি হলো? তুমি এত কষ্ট করছো আমার জন্য? এটা কষ্ট না, দায়িত্ব। ও আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে ফর্ম পূরণ করতে লাগলো। ভর্তি পরীক্ষার দিন সকালে আমি নিজেই ওকে নিয়ে গেলাম। গাড়িতে বসে ওর হাত দুটো শক্ত হয়েছিল। নার্ভাস? একটু।
চিন্তার কিছু নেই, আমি জানি তুই পারবি। একটা ছোট্ট বাক্যে ওর মুখের ভয়টা যেন একটু কমে গেল। পরীক্ষা শেষে বের হয়ে আসতেই আমি জিজ্ঞেস করলাম, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো। এখন বাকিটা আল্লাহ ভরসা। কয়েকদিন পর রেজাল্ট বের হলো। নীলা চান্স পেয়েছে। বাসায় খবরটা শুনে আম্মু খুব খুশি হলেন। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে আনন্দের সাথে অদ্ভুত এক স্বস্তি। নীলা আসতে বলল, আমি সত্যিই পেরেছি। সবেমাত্র তো শুরু, সামনে আরও অনেক পথ বাকি আছে। কলেজ শুরু হওয়ার পর থেকে নীলার রুটিন পুরো বদলে গেল। সকালে আমি অফিসে যাওয়ার সময় ওকে নামিয়ে দেই। ফেরার পথে কখনো আমি, কখনো ড্রাইভার নিয়ে আসে। বাসায় ফিরে খাওয়া দাওয়া সেরে সরাসরি পড়তে বসে। আমি মাঝে মাঝে দূর থেকে দেখি ওর মনোযোগ, ওর পরিশ্রম। কোনো অভিযোগ নেই, কোনো আলসেমি নেই, শুধু নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে আছে। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। নীলা পাশে এসে দাঁড়ালো। শহরটা এখন আর অচেনা লাগে না। অভ্যাস হয়ে গেছে। না, তুমি আছো বলে। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন নরম হয়ে গেল, কিন্তু কিছু বললাম না। শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলাম। দিন যায়, ধীরে ধীরে আমাদের দূরত্বটা কমতে থাকে। আগের মতো অচেনা অস্বস্তি নেই। ও এখন মাঝে মাঝে নিজের কথা বলে, ক্লাসের গল্প বলে, নতুন বন্ধুদের কথা বলে। আমি বুঝতে পারি ও শুধু পড়াশোনায় না, মানুষ হিসেবেও বদলাচ্ছে। আর আমি শুধু দায়িত্ব নিতে নিতে কখন যেন অজান্তেই ওর প্রতি আলাদা একটা টান অনুভব করতে শুরু করেছি। কিন্তু সেটা এখনও বলার সময় আসেনি, কারণ নীলার প্রথম লক্ষ্য পড়াশোনা। ওর স্বপ্ন আগে, বাকি সব কিছু সময়ের ওপর। রাতে বাসায় ফিরে দেখি নীলা ডাইনিং টেবিলে বই ছড়িয়ে বসে আছে, পাশে এক কাপ চা। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। এরই মাঝে অফিসে হঠাৎ একটা বড় প্রজেক্টের কাজ আসলো। বিদেশে গিয়ে কাজ শেষ করতে হবে, সময় খুব কম। মিটিংয়ের পর বস আমাকে বললেন এই প্রজেক্টটা আমাকেই নিতে হবে, আর সেটা শেষ করতে 1 মাসের মতো সময় লাগবে। কথাটা শুনে প্রথমে চুপ হয়ে গেলাম। অফারটা অনেক ভালো, কিন্তু বাসার কথা মাথায় এলো। নীলার কলেজ, পড়াশোনা এসব। রাতে বাসায় ফিরে খবরটা জানালাম। আম্মু একটু চিন্তিত হয়ে বললেন, 1 মাস? ই তো অনেক দিন। জানি, কিন্তু এই প্রজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ, যেতেই হবে। নীলা তখন পাশে চেয়ারে বসেছিল। ও কিছু বলল না, শুধু শান্তভাবে শুনছিল। আমি নিজ থেকেই বললাম, নিয়মিত কলেজে যাবে, আমি ড্রাইভারকে বলে রাখব, ও তোকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। ও শুধু মাথা নাড়ল, চোখে কেমন যেন 1 সেকেন্ডের জন্য থেমে থাকা ভাব, কিন্তু পরক্ষণেই স্বাভাবিক। পরে কয়েকদিন ঘরজুড়ে ব্যস্ততা, অফিসের কাগজপত্র, পাসপোর্ট, টিকিট সব গুছাতে হচ্ছে। বাসায় ফিরে সুটকেস খুলে জামাকাপড় ভাঁজ করে নীলা একদিন দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমি কি কিছু গুছিয়ে দিব? না, আর লাগবে না, মোটামুটি গোছানো শেষ। ও তবুও এগিয়ে এসে শার্টগুলো আলাদা করে ভাঁজ করে দিল, খুব নিখুঁতভাবে। আমি কিছু বললাম না, শুধু দেখলাম। যাওয়ার আগের রাতে আম্মু বারবার বলছেন, খাবার সময় মতো খাস, অতিরিক্ত চাপ নিবি না। আমি শুধু হাসছিলাম, কিন্তু ভেতরে কোথাও যেন একটু টান লাগছিল। নীলা সেদিন বেশি কথা বলেনি, শুধু বলেছিল, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আর তুইও ভালো করে পড়াশোনা করিস। যাওয়ার দিন সকালে গাড়ি এলো, সুটকেস গাড়িতে তোলা হলো। আম্মু দরজায় দাঁড়িয়ে আছেন, নীলা একটু দূরে। আমি কাউকে বুঝতে দিলাম না আমার মন খারাপ। সব কিছু একদম স্বাভাবিক রাখলাম। গাড়িতে ওঠার আগে শুধু বললাম, কোনো দরকার হলে ফোন দিবি। নীলা মাথা নাড়ল। ওর চোখে কী ছিল সেটা আর বোঝার চেষ্টা করলাম না। গাড়ি ধীরে ধীরে বের হয়ে গেল। বিদেশে পৌঁছে প্রথম কয়েকদিন খুব ব্যস্ততা, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অফিস, সময়ের পার্থক্য, সব কিছু মিলিয়ে অন্যরকম মুহূর্ত। প্রতিদিন না হলেও 2-3 বার বাসায় কল দেই। আম্মু দীর্ঘ সময় কথা বলেন, কি রান্না হলো, কে এলো, কি হলো, সব বলেন।
মাঝে মাঝে ফোনটা নীলার হাতে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, মিডটার্ম সামনে। মনোযোগ দিয়ে পড়াশোনা করিস। কথা খুব বেশি বাড়ে না, দুজনেই যেন সংযত। একদিন ভিডিও কলে দেখলাম ওর টেবিলে বসে পড়ছে। আমি বললাম, ঘুমাসনি এখনো? না, অ্যাসাইনমেন্ট শেষ করছি। নিজেকে বেশি প্রেশার দিবি না। 1 মাস ধীরে ধীরে কেটে গেল, কাজ শেষ হলো, বস খুশি, প্রজেক্ট সফল। ফেরার আগে কিছু শপিং করতে গেলাম। আম্মুর জন্য শাড়ি, কানের দুল, আর নীলার জন্য কিছু বই, একটা সুন্দর ঘড়ি আর ওর পছন্দের রঙের কিছু ড্রেস। ফেরার দিন প্লেনে বসে ভাবছি, এই 1 মাসে হয়তো অনেক কিছু বদলিয়েছে। বিমানবন্দরে নেমে বাসায় পৌঁছালাম। দরজা খুলতেই আম্মু জড়িয়ে ধরলেন। পেছনে দাঁড়িয়েছিল নীলা, চোখে আগের মতোই শান্ত ভাব। আমি সুটকেস খুলে বললাম, এই নে, এটাতে তোর জন্য কিছু জিনিস আছে। ও অবাক হয়ে তাকালো, তারপর খুশি হয়ে সুটকেসটা নিল। রাতে খাবার শেষে বারান্দায় দাঁড়িয়েছিলাম। শহরের বাতাস আগের মতোই, কিন্তু বাতাসের ভেতরের পরিবেশ যেন একটু বদলেছে। নীলা এখন আরও পরিণত, পড়াশোনায় মনোযোগী, নিজের সময় নিজে সামলায়। আমি বুঝলাম, আমার অনুপস্থিতিতেও ও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে শিখেছে। কিছুদিন পর শুনতে পেলাম, খালু মানে নীলার বাবা দেশে ফিরেছেন। খবরটা শুনে নীলা অনেক খুশি হয়। খালামণি আম্মুকে কল করে জানান নীলাকে গ্রামে পাঠাতে। খালু নাকি বলেছেন, কিন্তু নীলা স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এখন গেলে তার অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস হয়ে যাবে। সে এখন ক্লাস মিস করতে পারবে না, সামনে আবার এক্সামও, তাই সে এক্সাম শেষ হলে একবারে যাবে। নীলার এই বক্তব্য শুনে খালু নাকি অনেক রাগারাগি করেন, কিন্তু আমরা কেউ তাতে তেমন কোনো পাত্তা দিলাম না। পরের দিন খালু আমাদের বাসায় এসে রাগারাগি করতে থাকেন। নীলাকে সঙ্গে নিয়ে যেতে চাইছেন, যেন শহরে পড়াশোনা করার পরিকল্পনা বাতিল হয়। নীলা কান্নাকাটি করতে শুরু করে। আমি নীলার দিকে তাকাই, তার চোখে ভীতির সঙ্গে মিশে আছে এক ধরনের হতাশা। মনে হয় যেন পুরো পৃথিবী একসাথে তার ওপর চাপিয়ে দিয়েছে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমি খালুর সাথে চিল্লাচিল্লি করে কথা বললাম, আপনি এমনটা করতে পারেন না নীলার সাথে। কিন্তু খালু উল্টো আরও বললেন, গ্রাম থেকে অনেক ভালো প্রস্তাব এসেছে, তাই উনি নীলাকে বিয়ে দিয়ে নিজের দায়িত্বমুক্ত হবেন। এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে আমি বলে ফেললাম, আমি নীলাকে বিয়ে করব, অন্য কোথাও ওর বিয়ে হবে না, আর ওর সারা জীবনের দায়িত্ব আমি নিব, আর কারো নিতে হবে না। খালু প্রথমে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থাকেন। আমার দৃঢ়তা ওনাকে একেবারে থামিয়ে দেয়। পরক্ষণে হালকা হয়ে আসেন, তারপর বলেন সবার সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। এরপর পরিবারের সবাই একত্র হয়। খালামণি, আম্মু, খালা, মামা, নীলা এবং আমি সবাই মিলে বিষয়টি বিস্তারিত আলোচনা করি। নীলার পড়াশোনা, ভবিষ্যতের পরিকল্পনা আর অবশেষে আমাদের ব্যক্তিগত দায়িত্ব, সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনা শেষে সবাই বুঝতে পারেন যে আমি নীলার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত। তারপর সবার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিয়ে ঠিক করা হয়। নীলাকেও জিজ্ঞেস করা হলে সে কোনো আপত্তি জানালো না। তবে আমি একটা শর্ত দেই, সেটা হচ্ছে নীলার এইচএসসি এক্সামের আগে আমাদের বিয়ে হবে না। ও ভালো করে পরীক্ষা দিবে, তারপর বাকি সব কিছু এগোবে। আমার কথা শুনে সবাই সাপোর্ট করল। তারপর আবার শুরু হলো যে যার মতো ব্যস্ততা। আমি আমার অফিস নিয়ে, আর নীলা তার পড়াশোনা এবং কলেজ নিয়ে। ইদানিং খেয়াল করলাম নীলা আমার থেকে দূরে দূরে সরে থাকার চেষ্টা করে। আগে যেমন এসে গল্প করত, এখন আর তা করে না। আমাকে দেখলেই যেন পালিয়ে যেতে হয়। জানি না কেন, ভয়ে নাকি লজ্জায়। আমি আর কিছু বলি না, নিজের মতোই থাকি। অতঃপর দেখতে দেখতে নীলার পরীক্ষা শেষ হলো এবং সেই সাথে আমাদের বিয়ের তারিখও ফিক্সড হলো। বিয়ের 2 দিন আগেই নীলা তার বাড়িতে চলে গেল, আর এদিকে আমি আর আম্মু মিলে বিয়ের সকল শপিং করে নীলার বাড়িতে পাঠিয়ে দিলাম। বিয়ের আগের দিন রাতে নীলার বাড়িতে ধুমধামে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, কিন্তু আমি এসব কিছু করিনি, কারণ আমার এসব ভালো লাগে না। রাত আনুমানিক 12টা বাজে। ফোন স্ক্রলিং করছি,
বারবার নীলার নাম্বারটা ডায়াল করছি তো আবার মুছে দিচ্ছি। মন চাচ্ছে একটা কল দেই, কিন্তু ও ধরবে কিনা বা কথা বলবে কিনা কে জানে। এসব ভাবতে ভাবতে কল দিয়েই দিলাম। কিছুক্ষণ রিং হবার পর কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই প্রথমবার আমি নীলাকে তুমি করে বললাম, অজান্তে যে তা না, বরং ইচ্ছে করেই। নীলা মৃদুস্বরে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আছি ভালোই। কি করছো? এই তো মেহেদি দিচ্ছি। বাহ, কে পড়িয়ে দিচ্ছে? আমার ফ্রেন্ডরা। ও, তা হাতে আমার নাম লেখা হয়েছে? নীলা কিছুক্ষণ চুপ থেকে ছোট করে জবাব দিল, হুম। ঠিক করে লিখছে তো? বানান ভুল হলে কিন্তু চলবে না। নীলা একটু হাসল। ওর হাসির শব্দটা ফোনের ওপার থেকেও স্পষ্ট শোনা গেল। ভুল হলে কি করবে? তাহলে বিয়ের পর প্রতিদিন নিজে হাতে আবার লিখে দিব। ও চুপ, কিন্তু চুপের মাঝেও লাজুক একটা নরম শ্বাসের শব্দ পাওয়া গেল। আমি একটু থেমে বললাম, নীলা, হুম। কি হয়েছে? এত চুপ কেন? ভাবছি সবকিছু খুব দ্রুত বদলে গেল। কিন্তু একটা জিনিস বদলায়নি। কি? তোমার স্বপ্ন, ওটা আগের মতোই থাকবে। বিয়ের পরও তুমি আগের মতোই পড়বে, আমি কথা দিচ্ছি। বললেও কি সব সময় সব সম্ভব হয়? পরিস্থিতি বলতেও একটা জিনিস থাকে, যা মাঝে মাঝে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। আমি আছি তো, সব পরিস্থিতি সামলে নিব। ও আর কিছু বলল না। ওপাশে কয়েকজন মেয়ের হাসাহাসি শব্দ ভেসে এলো। মনে হলো ওকে ডাকছে। আমাকে ডাকছে। আজ রাখি, কাল দেখা হবে। আর একটা কথা, কি? আজ ভালো করে ঘুমিও, কাল কিন্তু অনেক লম্বা দিন। তুমিও। কলটা কেটে গেল। ফোনটা নামিয়ে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতর অদ্ভুত এক শান্তি, অস্থিরতা নেই, ভয় নেই, শুধু একটা দায়িত্ববোধ আর অদৃশ্য টান। পরদিন বিয়ের আসরে যখন নীলাকে প্রথম দেখলাম লাল শাড়িতে, মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী সে। কাবিনের সময় কাজী যখন জিজ্ঞেস করলেন, কবুল, ওর নরম গলায় ভেসে এলো, কবুল। আমার কণ্ঠেও একই শব্দ। সেই মুহূর্তেই বুঝলাম, দায়িত্ব আর ভালোবাসা আলাদা কিছু না। কখনো কখনো দায়িত্ব নিতে নিতেই ভালোবাসা জন্ম নেয়। বাসায় ফেরার পর সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। রাতে 12টার দিকে আমি বাসর ঘরে ঢুকলাম, সাথে একগুচ্ছ গোলাপ নিয়ে। আমি দরজাটা আস্তে করে বন্ধ করলাম। ঘরটা হালকা ফুলের সুগন্ধে ভরে গেছে। নীলা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। লাল শাড়ির আঁচলটা মাথার ওপর টানা, হাতে গাঢ় মেহেদি। আমি এগিয়ে গিয়ে গোলাপের তোড়াটা ওর দিকে বাড়িয়ে দিলাম। এটা তোমার জন্য। নীলা ধীরে মুখ তুলল, চোখে লাজুক আলো। আমার জন্য? হ্যাঁ, আজ থেকে তো তুমি আমার বউ, তাই শুরুটা ফুল দিয়েই করলাম। এতদিন তো দায়িত্বের কথা বলতে, আর আজ হঠাৎ বউ? আমি গিয়ে ওর পাশে বসে বললাম, দায়িত্ব থেকেই তো ভালোবাসাটা আসছে। আমার কথা শুনে নীলা অবাক হয়ে আমার দিকে তাকালো। ভালোবাসা মানে? তুমি আমাকে ভালোবাসো? কথাটা আমার মুখ ফসকে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম, আরে আমি তো জাস্ট একটা উদাহরণ দেখিয়েছি। নীলা আমার কথা শুনে মুচকি হাসি দিল, চোখ নামিয়ে নরম গলায় বলল, আমি এখনো একটু নার্ভাস। ভয়ের কিছু নেই, সব কিছুই তো পরিচিত। আমি ওর হাতে গোলাপটা ধরিয়ে দিয়ে বললাম, একটা কথা বলবো? বলো। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। নীলা আমার কথাই লজ্জা পেল। আরেকটা সারপ্রাইজ আছে। কি? আমি বিছানার পাশে রাখা ছোট্ট একটা খাম তুলে দিলাম। এটা খুলো। ও অবাক হয়ে খামটা খুলল। ভেতরে দুটো টিকিট। ও কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারল না, তারপর চোখ বড় করে তাকিয়ে বলল, মালদ্বীপ? হ্যাঁ, 2 দিন পর আমরা হানিমুনে যাচ্ছি। সত্যি? তুমি সিরিয়াস? খুব সিরিয়াস, অনেকদিন আগে থেকেই প্ল্যান করা। নীলার চোখে পানি চলে এলো।
কিন্তু সেটা খুশির। আমি কখনো ভাবিনি এমনটা হবে। তুমি শুধু স্বপ্ন দেখবে, পূরণ করার দায়িত্ব আমার। ও হঠাৎ একটু এগিয়ে এসে বলল, থ্যাঙ্কস। থ্যাঙ্কসের বদলে একটা হাসি দিলেই চলবে। ও হাসল, সেই হাসিটা পুরো ঘর ভরে দিল। 2 দিন পর আমরা রওনা দিলাম হানিমুনের উদ্দেশ্যে। বিমান যখন সমুদ্রের ওপর দিয়ে নামছিল, নিচে নীল আর সবুজের মিশ্রণে দ্বীপগুলো যেন ভেসে থাকা স্বপ্নের মতো লাগছিল। নীলা জানালার পাশে বসে বিস্ময়ে তাকিয়ে থাকে। রিসোর্টে পৌঁছে দেখি পানির ওপর কাঠের ভিলা, চারপাশে শুধু নীল জল আর আকাশ, হালকা বাতাস, শান্ত পরিবেশ। নীলা বারান্দায় দাঁড়িয়ে বলল, এত সুন্দর জায়গা হতে পারে? তোমার থেকে বেশি সুন্দর না। ও লাজুকভাবে আমার দিকে তাকালো। সন্ধ্যায় আমরা সমুদ্রের ধারে হাঁটছিলাম। সাদা বালির ওপর পা ফেললে ঠান্ডা অনুভূতি, ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে যাচ্ছে। নীলাভ হালকা করে আমার হাত ধরল। এখানে এসে সব চিন্তা যেন হারিয়ে গেছে। আজ থেকে আমাদের জীবনেও এমনই শান্তি থাকবে ইনশাল্লাহ। রাতে ক্যান্ডেল লাইট ডিনার ছিল সমুদ্রের ধারে। টেবিলে মোমবাতির আলো, হালকা সুরের গান, আর সামনে বসে আছে নীলা, সাদা ড্রেসে, চুল খোলা। একটা প্রশ্ন করব? করো। এখনো ভয় লাগে? না, এখন মনে হচ্ছে আমি ঠিক জায়গায় আছি। তাহলে আমি আমার কথাগুলো রাখতে পারছি? হয়তো। পরদিন সকালে জানালার পর্দা সরাতেই রোদ এসে ঘর ভরে দিল। সমুদ্রটা একদম শান্ত। নীলা হালকা নীল রঙের একটা ড্রেস পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। বাতাসে ওর চুল উড়ছে। আমি ক্যামেরাটা হাতে নিয়ে বললাম, আজ তোমার ফটোশ্যুট হবে। নীলা ঘুরে তাকালো। আমি তো পোজ দিতে পারি না। তুমি শুধু স্বাভাবিক থাকো, বাকিটা আমার দায়িত্ব। সমুদ্রের ধারে নেমে এলাম। সাদা বালির ওপর নীলাভ খালি পায়ে হাঁটছে। ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে যাচ্ছে। ওর ওড়না বাতাসে উড়ছে, একদম সিনেমার দৃশ্যের মতো। আমি ছবি তুলতে তুলতে বললাম, একটু হাসো। এত ছবি দিয়ে কি করবে? যখন তুমি রাগ করবে তখন দেখব। ও হেসে ফেলল। সেই হাসিটা আমি ধরে রাখলাম ক্যামেরায়। তারপর হঠাৎ বললাম, এবার তুমি আমার ছবি তোলো। নীলা ক্যামেরা হাতে নিয়ে সিরিয়াস মুখ করে বলল, এভাবে ভালো লাগছে না, একটু হাতটা পকেটে রাখো। বাহ, প্রফেশনাল ফটোগ্রাফার। আমার স্বামীকে সুন্দর দেখাতে হবে তো। এই কথাটা শুনে বুকের ভেতর অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল। ছবি তুলতে তুলতে কখন যে আমরা একে অপরের খুব কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। সমুদ্রের বাতাস, রোদের উষ্ণতা আর আমাদের হাসি, সব মিলিয়ে মুহূর্তটা নিখুঁত। রাতে রিসোর্ট থেকে একটা ছোট চাদর এনে সমুদ্রের ধারে বালির ওপর বিছিয়ে বসে পড়লাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঢেউয়ের শব্দ, আকাশ ভরা তারা। শহরের মতো কোনো আলো নেই, তাই আকাশটা আরও গভীর, আরও উজ্জ্বল। নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, এত তারা আমি কখনো দেখিনি। এখন থেকে আরও অনেক কিছুই দেখবে যা আগে কখনো দেখনি। নীলা ধীরে আমার কাঁধে মাথা রাখল। জানো, আমি ছোটবেলায় ভাবতাম বিয়ে মানেই সবকিছু বদলে যাবে, নিজের স্বপ্ন, নিজের সময়, সব। আমি থাকতে কিছুই বদলাবে না। ঢেউ এসে বারবার আমাদের পায়ের কাছে ভেঙে পড়ছিল। নীলা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, আর আমি ওর মুখের দিকে। আমি আসতে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? করো। যদি সময়টা আবার শুরুতে ফিরত, তাহলে তুমি কি আবারও আমাকে বেছে নিতে? নীলা একটু অবাক হয়ে তাকালো, তারপর মৃদু হাসল। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন আমি নিজেই বেছে নিতাম। ওর কথাটা শুনে বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল। আমি ধীরে ওর হাতটা নিজের হাতে নিলাম। জানো, আমি কখনো ভাবিনি দায়িত্ব নিতে নিতে এমন জায়গায় পৌঁছে যাব। আজ মনে হচ্ছে এটা শুধু দায়িত্ব না, এটা আমার সবচেয়ে প্রিয় সিদ্ধান্ত। আমারও। বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি খুব আলতো করে চুলগুলো কানের পাশে সরিয়ে দিলাম। ও চোখ নামিয়ে ফেলল।
কিন্তু হাত ছাড়ল না। আমি ফিসফিস করে বললাম, কখনো যদি মন খারাপ হয় তাহলে চুপ করে থাকবে না, বরং আমাকে সেটার কারণ বলবে। আমি মনোযোগ দিয়ে শুনব আর মন ভালো করার চেষ্টা করব। নীলা হালকা হাসল। সেই হাসির মাঝে লাজ, ভালোবাসা আর ভরসা মিশেছিল। কিছুক্ষণ আমরা দুজন চুপচাপ বসে থাকলাম। শুধু ঢেউয়ের শব্দ, দূরে পানির ওপর চাঁদের আলো। পৃথিবী যেন খুব ছোট হয়ে গেছে। শুধু আমি আর নীলা। নীলা ধীরে বলল, জানো, আজ মনে হচ্ছে আমি শুধু বউ হইনি, আমি তোমার সঙ্গী হয়েছি। আর আমি শুধু স্বামী না, তোমার আশ্রয়। ও মাথা রেখে দিল আমার বুকে। আমি আলতো করে ওকে জড়িয়ে ধরলাম। তারপর আস্তে করে ওর কপালে একটা চুমু দিলাম। নীলা চোখ বন্ধ করে রইল। এভাবেই থাকবে তো? আমি ওকে আরও কাছে টেনে নিয়ে বললাম, যতদিন আকাশে তারা থাকবে, সমুদ্রের ঢেউ থাকবে, ততদিন। ও মাথা তুলে আমার দিকে তাকালো, চোখে গভীর ভরসা। আমি খুব নরমভাবে ওর কপালে আবার চুমু খেলাম। তারপর ওর কাঁধে মুখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমাদের নিঃশ্বাস এক ছন্দে মিলে গেল। তারা ভরা আকাশের নিচে সমুদ্রের সাক্ষী রেখে আমরা নতুন করে একে অপরকে গ্রহণ করলাম, ভালোবাসা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে। ফেরার সময় নীলা আমার হাত ধরে বলল, এই ট্রিপটা আমি কোনো দিন ভুলবো না। আমি মুচকি হেসে বললাম, এটা শুধু শুরু, সামনে পুরো জীবনটা বাকি। এভাবেই দায়িত্ব থেকে শুরু হওয়া এক সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রঙিন হয়ে উঠল। অচেনা দুইটা মানুষ সময়ের সাথে সাথে একে অপরের সবচেয়ে আপন। হয়তো সব ভালোবাসার শুরুটা গল্পের মতো হয় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা সবসময় নিজের জায়গা করে নেয় ধীরে ধীরে, নিঃশব্দে। যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। তোমার অনুভূতিটা কমেন্টে জানাতে ভুলো না। আর এমন আরও সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালোবাসায় থেকো। আল্লাহ হাফেজ।